নারীর যে ক্ষমতায়ন, আমি শুধু আজকে বিশ্বের দিকে যদি আমরা তাকাই, যে সাম্প্রতিক ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে, সেখানে নেতানিয়াহু যে বক্তব্যটা আজকে বিভিন্ন পত্রিকায় কোট হয়েছে, আমি শুধু এই লাইনটাই বলছি, গাজায় নারীরা সম্পত্তি, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তারা পুরোপুরি দমন পীড়নের শিকার। মানে আজকে বিশ্বের, যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি না, আমি সারা বিশ্বের প্রেক্ষাপটের যে কথাটা বলছি, সেখানে আজকে এই উক্তিটা করেছে। তাহলে আমরা বিশ্বায়নে যদি আমরা নারীদের ব্যাপারে মূল্যায়ন করতে যাচ্ছি, যদি এই অবস্থা হয়, তাহলে এটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই সবাইকে কথা বলতে হবে এবং সবাইকে একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যুগে যুগে দেখেছি, আমি যদি আমরা তো 71 থেকে, তখন আমরা খুব ছোট, 71-এর মুক্তিযুদ্ধের কথাই যদি আমি বলি, এরপরে আমরা যদি 90-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, যখন আমরা ছাত্র নেতা ছিলাম তখনকার কথাই যদি বলি, এরপরে আমরা যদি 1/11 সময়কার কথা যদি বলি, ইভেন এরপরে আজকে জুলাই আগস্টের কথা যদি আমরা বলছি, সেখানে কিন্তু ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং নারীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। যুগে যুগে এটা থাকবে বলে আমরা মনে করি, এবং এটার মধ্যে দিয়ে আমরা আমাদের যে গণতন্ত্র, আমাদের যে মানবিক অধিকার, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডেমোক্রেটিক রাইটস আমরা প্রতিষ্ঠিত করবো। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, আমি পরবর্তীতে কথা বলবো। আমি আমার প্যানেলে যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে, তারা যেন বিষয়ের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন, কারণ পলিটিশিয়ানরা অনেক বিষয় জানেন, কথা বলতে পছন্দ করেন, জনগণও তাদের কাছ থেকে অনেক কিছু শুনতে চায়, কিন্তু আমরা যে বিষয়ে আসলে কথা বলছি, তরুণ এবং নারী, এর মধ্যে যেন তাদের আলোচনা তারা সীমাবদ্ধ রাখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে, আসলে আমি যেটুকু সময় বেঁধে দেবো সেই সময়ের মধ্যে তারা তাদের কথা শেষ করেন। আমার ধারণা সূচনায় ডক্টর সাদা চৌধুরী যে কথা বলেছেন মাইলস্টোন স্কুলের কথা বা অন্যান্য বিষয়ে, এখানে কারোই তেমন কোনো দ্বিমত পোষণ করবার নেই। বাকি বিষয়ে আমার মনে হয় একই বিষয়ে রিপিটেশন করবার দরকার নেই। মিস্টার সাদা চৌধুরী, 2 মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে প্রথমেই আমাদের জনাব জিল্লুর রহমান সাহেব অত্যন্ত পপুলার এবং বিশেষ করে তৃতীয় মাত্রার, এটা তো সারা বাংলাদেশে বহুলভাবেই মানুষের কাছে সমর্থন, সাপোর্ট আদায় করেছেন এবং সবাই এই চ্যানেলের দিকে তাকিয়ে থাকে। তো আজকের যেই প্রতিবাদ্য বিষয়ের আগে আমি আজকে 36শে জুলাই যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে স্মরণ করছি এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত তাদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। এরপরে সেই দিন যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, সেখানে আমাদের শিশু কিশোর যেভাবে করে তারা সেখানে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা যেন শহীদ হিসেবে কবুল করে। যারা বাম ইউনিটে এখন চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেন। আসলে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমাদের স্বাধীনতার 54 বছর, এর আগে 25টা বছরের একটা শাসক গোষ্ঠী, এর আগে 200 বছরের ব্রিটিশ বেনিয়া, রাজনৈতিকভাবে আমাদের সম্মানিত নারীদের অংশগ্রহণ প্রত্যেকটা আন্দোলনেই ছিল। তবে যেই পরিমাণে নারীদেরকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করা দরকার সেটা আমরা করতে পারি নাই। তো আজকে আমার মনে হয় আমরা শুকরিয়া আদায় করছি 36শে জুলাইয়ের আন্দোলনে নারীদের এবং তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, এবং তরুণেরাই এই আন্দোলনকে যেভাবে সাফল্যের দিকে নিয়ে গেছে, সত্যি এটা অভাবনীয় এবং এটাকেই আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো আগামীতে বিশেষ করে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে, অনেকেই মনে করেন যে আমাদের নারীর অংশগ্রহণ নাই, যেমন আমাদের জনাব জিল্লুর রহমান সাহেব বললেন, আমাদের চট্টগ্রাম মহানগরীতে আমাদের নারী সভানেত্রী আছেন, প্রায় 800-এর মতো নারী আমাদের সদস্য পদ লাভ করেছে। আমি বলেছি জামায়াত ইসলামী বা কোন দলের মূল দলে আসলে নেতৃত্বে নারী সভাপতি, আপনি দাওয়াত দিলে অবশ্য আমাদের সবার আমি বলেছিলাম। তো এরপরে হচ্ছে যে তরুণদের অংশগ্রহণ, যেমন আমাদের আজকে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণদের ইউনিট আছে এবং কাজও চলতেছে। সামনের দিকে আমাদেরকে এই বিষয়
নারী এবং তরুণ এদের অংশগ্রহণের ব্যাপারে বিশেষ করে আমরা যেটা আদর্শকে ফলো করি সেটার মধ্যে নারীদের মর্যাদা এবং নারীদের অংশগ্রহণ আমরা সবচেয়ে বেশি এটাকে প্রাধান্য দিয়ে থাকি। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যেটা 100 আসনের কথা বলা হয়েছে আমরা সেটাকেও সাপোর্ট করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কিছু হাউসকিপিং অ্যানাউন্সমেন্ট, আপনাদের ফোনগুলো যদি থাকে হাতে বা সাইলেন্ট করে রাখবেন। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য। অনুষ্ঠানটি এখন সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে এবং ফেসবুকে এবং এক্সে সম্প্রচারিত হচ্ছে। আশা করি পরে আপনারা দেখতে পারবেন। আপনাদের জন্য অনুষ্ঠান আমি বলেছি আপনারাই প্রশ্ন করবেন, মতামত রাখবেন। প্রথম দিকে আমি কিছু প্রশ্ন করব, তারপরে কিন্তু প্রশ্নগুলো করবার সময় নিজেরা নিজেদের নাম পরিচয় দেবেন এবং খুব ব্রিফলি মতামত দেবেন বা প্রশ্ন করবেন। কারো বিশেষ কোনো অতিথির উদ্দেশ্যে, বিশেষ কারো উদ্দেশ্যে প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন। আমি চাইবো যে এখানে মেয়েরা যারা আছেন তারা একটু বেশি করে কথা বলবেন এবং তরুণরা বেশি করে কথা বলবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনের পার্টনার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সঙ্গে নেদারল্যান্ড সরকার এই আয়োজনের পার্টনার, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসও আমরা আমাদের সহকর্মী যারা, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করেন, সকল ধর্ম বর্ণ গোত্রের ছেলেমেয়েরা সদস্যরা আমাদের সঙ্গে কাজ করেন। এই আয়োজনের আজকের প্যানেল আমরা চেষ্টা করেছি আর কি অন্য ধর্মের মানুষকে যুক্ত করতে, আমরা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখতে। সেখানে হয়তো সবটা শুধু দলীয় বিবেচনাতে ছিল না, সেটাও মাথায় রাখতে হবে। আমি এবারে বলবার জন্য অনুরোধ করছি মিস্টার অশোক সাহা, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম। 2 মিনিট সময় প্লিজ। ধন্যবাদ জিল্লুর ভাই। সম্মানিত সমাবেশ, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা বসেছি। আমাদের দেশে এক গণপ্লাবী গণ অভ্যুত্থান হয়ে গেল। এই অভ্যুত্থানের চিত্র যদি আমরা টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, সেখানে হলো অসংখ্য তরুণের সমাহার এবং আমাদের নারী, বিশেষত তরুণী ছাত্রী, তাদের অংশগ্রহণটাও নিকট অতীতে এত দেখা যায়নি। এবার এই আন্দোলনে যা দেখলাম, এই যে বিশাল আন্দোলনটা হয়ে গেল, এর আকাঙ্ক্ষাটা কি ছিল? দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রহীন এক স্বেচ্ছাচারী জীবন চলছে, এ থেকে মুক্তি চাই। এবং সেই লড়াই করতে গিয়ে একটি কথা খুবই হাইলাইটেডলি এক্সপ্লোর হয়েছে, বৈষম্য বিরোধ, বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং আজ আমাদের যেই তরুণ তরুণী বা আমাদের নারী সমাজ, যারা সমাজের অর্ধেকের চাইতেও একটু বেশি, অসংখ্য তরুণ 33% যাদের উপর আমাদের সমাজটা যাদের হাতে যাবে খুব অল্প সময়ের ভিতরে, গণতান্ত্রিক একটি বিধি ব্যবস্থা এবং একটি বৈষম্যমূলক জীবন, এই দুটো স্বপ্নকে খুবই ভালোভাবে আমাদের জীবন সংগ্রামের সাথে নিতে হবে। সেটা যদি আমরা নিতে না পারি, এই যে এত লড়াই, এত কষ্ট, এত রক্ত, সব কিছু ধুলায় মিশে যাবে। আমরা আমাদের ইতিহাসে দেখেছি 69-এর গণ অভ্যুত্থান, দেখেছি 90, হয়েছে 52, এবারও যেটা হয়েছে, এক একটি অভ্যুত্থান এক একটি চরিত্র নিয়ে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। আমরা আশা করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি সাংবিধানিক বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করবে এবং আমাদের সমাজে মানুষ মানুষকে নির্যাতন করবে না, মানুষ মানুষের সাথে বৈষম্যমূলক সম্পর্ক করবে না। একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, নির্যাতনমুক্ত একটি স্বদেশ আমাদের দেশে নির্মিত হোক। এর ভেতর দিয়েই আমাদের যে প্রাণ গেল, সেই প্রাণ উৎসর্গের যথার্থতা আমরা খুঁজে পাবো। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। মিস্টার মনি স্বপন দেওয়ান। আজকের এই সমাবেশে আমি সকলকে আদাব নমস্কার জানাচ্ছি এবং স্মরণ করছি এই 5ই আগস্টের
যে একটা পরিবর্তন ঘটেছে, যে আত্মত্যাগ, যে ধারাবাহিক একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে 15-16 বছরের যে পরিণতি, এই পরিণতিতে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগী শহীদদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার পাশাপাশি মাইলস্টোনের যে দুঃখজনক ঘটনা, সে সমস্ত শিশুদের প্রতি আমার কি বলবো, একটা স্মরণকালের যে দুর্ঘটনা ঘটল, তাদের প্রতি আমি আমার এই আত্মত্যাগ শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। 5ই আগস্টের এই পরিবর্তনে আমরা দেখেছি নারীদের ভূমিকা এবং ইয়াং জেনারেশনের সেই তরুণ নেতারাই প্রথম সারিতে এই পরিবর্তনের ভূমিকা রেখেছিল। তাদের প্রতিও কৃতজ্ঞতা। তবে এটা মনে রাখতে হবে, এটি একদিনই হয়নি। প্রত্যেকটা কিছু একটা কার্যকারণেই ঘটে থাকে। পৃথিবীতে যাই কিছু হচ্ছে সবকিছু কার্যকারণে, এবং এটাই একটি ধারাবাহিক রূপ। এটার সফলতা, নারীদের অংশগ্রহণ এবং ইয়াং ছেলেমেয়েদের যে সাহসী ভূমিকা, এই কারণে এই পরিবর্তন ঘটেছে। তবে 1 বছর পরে এই পরিবর্তনের আমাদের উপলব্ধিটা কি, সেটাই বড় প্রশ্ন। এবং এই উপলব্ধিটা আসতে হলে, সঠিকভাবে আসতে হলে দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে প্রধান। তো আমাদের যে দৃষ্টিভঙ্গির উপর আমরা যে রাজনৈতিক সংস্কৃতিতে বেড়ে উঠেছি, আমাদের যে সামাজিক পরিবেশ, সেটার গুণগত পরিবর্তন কি আমরা ঘটাতে পেরেছি? যদি ঘটাতে না পারি, আমরা এটা কিভাবে ঘটাবো, সেই চিন্তা ভাবনাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমরা দীর্ঘ স্বাধীনতার এই 54 বছরের মধ্যে আমরা একটা সিস্টেমে আছি। এই সিস্টেমকে আমরা বিরোধিতা করতে পারছি না। আবার এই সিস্টেমের মধ্যে গা ভাসিয়ে দিলে আমরা এই সিস্টেমের শিকারও হতে হয়। তার প্রমাণ এই দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন। তাই সেই জন্য আমি বলবো, আমিত্ব চিন্তা ভাবনা, আমি আমার, এই চিন্তাটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা বলার চেষ্টা করি, আমরা সকলেই এই বাংলাদেশের বড় জাতি বলেন আর ক্ষুদ্র জাতি বলেন, আমরা সবাই বাংলাদেশি। একটা ইন্টিগ্রেটেড নেশনে গুণগত পরিবর্তনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর, সকলের জন্য বাসোপযোগী বাংলাদেশ করতে চাই। ধন্যবাদ। এবং এটার জন্য ইয়াং জেনারেশনেরকে এই রাজনীতিতে একটি গতিশীল নেতৃত্ব প্রদানের জন্য এগিয়ে আসতে হবে। আমরা যারা বয়োবৃদ্ধ আছি, আমাদের যারা বয়স্ক হয়েছে রাজনীতি, তাদেরকে এনকারেজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা সবাই মিলে একটি বলিষ্ঠ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলি। এটাই হোক আজকের শপথ। ধন্যবাদ সকলকে। মিস্টার হাসান মারুফ রুমী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। সবার মতো আমাকে শোক জানাতে হচ্ছে। আসলে আমরা একটা বড় শোক পার হয়ে এসেছি একটি স্কুলের ঘটনায়, এবং সেই সাথে এই শহীদ আহতদের এই জুলাই আন্দোলনের, তাদের প্রতি শোক জানাই, এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। ঠিক গত বছরের এই দিনটিতে সম্ভবত একটা মিছিল থেকে আমরা ফিরছিলাম। তো মিছিলের একজন কিশোরী, স্কুলের মেয়ে, ক্লাস 10-এ পড়ে সম্ভবত, সে তো খুঁজে পেল তার একজন হাউস টিউটরকে, তাকে বাসায় পড়ায়। তো তারা দুজন খুঁজে পেলেন হচ্ছেন একজন তাদের ওই শিক্ষকের শিক্ষক, সরাসরি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে। যে মিছিলে 3টা জেনারেশন যুক্ত হয়ে পড়ে, এবং সেখানে নারীও একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, সেই মিছিল বা সেই উত্থান সফল না হয়ে যায় না। এবং পৃথিবীতে বাংলাদেশে যত সফল আন্দোলন উত্থান হয়েছে, এই সকল কিছুতে এই পরম্পরাটা ছিল এবং নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
কিন্তু বাংলাদেশে দুটো ঘটনার কথা বলে আমি শেষ করব। এক, অভ্যুত্থানের পরে নারীরা কোথায় চলে গেলেন? অনেকে হারিকেন দিয়ে খুঁজছেন। আমি বলবো যে সাইবার জগতে যদি ঢোকেন তাহলে বুঝবেন কেন সেই অসীম সাহসী নারীরা পুলিশের কাছ থেকে তার ভাইদেরকে কেড়ে নিয়ে আসছে। প্রিজন ভ্যান আটকে রাখা, একজন কিন্তু বসে আছে প্রিজন ভ্যান আটকে দেয়া নারীদের একজন। তারা কেন আসলে রাস্তায় এখন নামতে পারছেন না, কিংবা তারা কেন সাইবার বুলিং এর শিকার হচ্ছেন? এই জায়গায় রাষ্ট্র, এই অভ্যুত্থানের পরবর্তী শক্তি কি করছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা এই আন্দোলন হয়েছে, এবং আমরা দেখলাম যে এমনকি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে এখানে মনীষা পন্দা বলছেন বড় জাতি ছোট জাতি। আমরা বলতে চাই, একটা রাষ্ট্রে যত পরিচয়ের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আদিবাসী, চাকমা, মারমা, ত্রিপুরা, অসংখ্য যে নানান জাতি আছেন, কিংবা উর্দুভাষীরা এখানে বসবাস করছেন, প্রত্যেককে নাগরিক হিসেবে আমরা মর্যাদা দিতে পারছে কিনা? যদি রাষ্ট্র মর্যাদা দিতে না পারে এই নারীকে কিংবা এই জনগোষ্ঠীকে নাগরিক হিসেবে, তাহলে আসলে এই আন্দোলনের সাফল্য আমরা বেশি দূর নিয়ে যেতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ। যেসব সাংবাদিক বন্ধুরা আছেন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার, আপনাদের সংবাদ সংগ্রহের জন্য এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সিজিএস এর পক্ষ থেকে। একই সঙ্গে পুরো অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে এবং এই পুরো অনুষ্ঠানটি আপনারা পরে সিজিএস এর ওয়েবসাইট এবং ইউটিউবেও পাবেন। আমি বলবার জন্য অনুরোধ করছি জুবায়ের হাসান আরিফ। ধন্যবাদ। সিজিএস কর্তৃক আয়োজিত আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক পরিসরে নারী ও তরুণের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আমাদের সব যারা গেস্ট, ওনাদের মতো আমিও স্মরণ করছি মাইলস্টোন স্কুলে যারা শাহাদাত বরণ করেছেন, চিকিৎসারত আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ওনাদের কথা। আলোচনার শুরুতেই আমি কিছু আসলে ডিরেক্ট প্রপোজালে চলে যাই। এখানে ডিরেক্ট কথাবার্তা না বললে দেখা যাবে হচ্ছে পরবর্তীতে প্রশ্ন আসাটা অথবা প্রশ্ন করাটা দর্শকদের জন্য হয়তো মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াইতে পারে। আপনারা জানেন আমি এখানে এনসিপি প্রতিনিধিত্ব করছি। যেহেতু এনসিপি প্রতিনিধিত্ব করছি, জিল্লুর ভাই যেটা বললেন, বাংলাদেশে প্রায় বেশিরভাগ দলে নারীর রিপ্রেজেন্টেশন ঠিকঠাক মতো হয় না অথবা এরকম ইস্যু। আমরা এনসিপিতে অন্তত এটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা অন্তত আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের শীর্ষ লিডারশিপে আমরা সর্বোচ্চ সংখ্যক নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছি। আর আপনারা জানেন ঐক্যমত্য কমিশনে আমাদের ডিরেক্ট একটা প্রপোজাল ছিল। আমাদের প্রপোজাল হচ্ছে, আপনারা জানেন বিগত যে সমস্ত সংসদ নির্বাচন হয়েছিল ওইখানে এক ধরনের এমপিদের ইলেক্টেড করা হতো না, সিলেক্টেড করা হতো নারী এমপিদের, এবং এদেরকে বলা হইতো হচ্ছে সংরক্ষিত আসন। আমরা আমাদের দলের পক্ষ থেকে পজিশন নিয়েছি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের সিলেক্টিভ কিছু উইমেনকে ইলেক্টেড করা যাবে না। কারণ হচ্ছে আপনার যে তিনটি প্রশ্ন, প্রথমটি হচ্ছে যে সংরক্ষিত আসনে মেয়েরা চাইলে যেভাবে নর্মালি যে ইলেকশনটা হয় সবার ভোটে নির্বাচিত হয়, এখানে কিন্তু আগে থেকে আমাদের দলেও অনেক মেয়েরা কিন্তু নমিনেশন চেয়েছে। এবং ইভেন আমরা যদি দেখি যে আমাদের যে ইভেন মেয়র ইলেকশন আমরা দেখেছি যে অনেক মহিলা মেয়র প্রার্থী হয়েছে, হয়তো দিন শেষে নমিনেশন পাইনি, কিন্তু মেয়েরা কিন্তু চেয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের সামনের যে নির্বাচন হবে সেখানে মেয়েরা কিন্তু 300 আসনের মধ্যে কিন্তু অনেকের প্রার্থী হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ইয়াং জেনারেশনের মধ্যে অনেক মেয়ে আছে যারা কাজ করছে, আগেও তারা নমিনেশন পেয়েছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সংসদীয় আসন থেকে, এবং আমরা মনে করছি তারা এটা অবশ্যই তারা এবারে কমপ্লিট করবে। আর 30 জনের মধ্যে যে যারা আছে, যে সব আমরা সিলেকশন করছি, যেটা বলছি 50 জন, সেখানে আমরা যেটা চিন্তা করছি যে আসলে আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের দলের যারা অনেকে কিন্তু তারা কিন্তু এগিয়ে গেছে। আপনারা টক শোতে যদি দেখেন যে অনেক মেয়েরা আমাদের যারা দলের বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে, তারা কিন্তু গত 16 বছরে তাদের অনেক ভূমিকা ছিল,
না, এই জায়গায় আমি অবশ্য আনসার দিয়েছি, আমরা ইতিমধ্যে দেখেছি। দলের নেতৃত্বে এবং সংসদে মনোনয়ন দেবার ব্যাপারে একজন মারা গেলে তার স্ত্রী, সন্তান, তাদের নমিনেশন দিতে হবে ভাইকে। এখন আবার দেখা যাচ্ছে প্রবণতা এটাও আছে যে এক আসনে নিজে, আরেক আসনে সন্তান বা স্ত্রী বা তাদের নমিনেশন দিতে হবে। এই যে বিস্তৃত এবং এটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে আসলে আমি এটাই বলছি একটু আগে যে গত 16 বছরে কিন্তু আমাদের তরুণ নেতৃত্ব অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের যে এখন যে কনসেপ্ট আছে দলের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন যে ইয়াং গ্রুপটাকে উনি কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এবং আমরা আশা করতে পারি সামনের যে নির্বাচন হবে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে যারা বিভিন্ন জায়গায় তাদের এক্সেলেন্সি দেখিয়েছে তারা অবশ্যই সেই জায়গায় তারা হয়তো মনোনয়ন পাবে। এবং আমরা চট্টগ্রাম জেলাতে, বৃহত্তর চট্টগ্রাম জেলাতে যে থার্ড প্রশ্নটা আপনি করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন আপনার সংসদীয় আসনে তরুণরাই কিন্তু এগিয়ে আছে। আমরা ম্যাক্সিমাম জায়গায় যদি আমি এখন আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি ডাটাবেসড, সো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তরুণরা এগিয়ে আছে। যেটা আপনি বলেছেন 18 থেকে 35, হয়তো সে জায়গায় 4-5 বছর এদিক ওদিক হবে, বাট দ্য থিং ইজ আমি যেটা মনে করি সেটা দেখতে পাচ্ছি যে এইবার কিন্তু চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামে তরুণরা কিন্তু বিভিন্নভাবে তারা স্থান পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে কিন্তু কিছু কিছু ফাঁকা সিট আমি দেখতে পাচ্ছি, আপনারা বসতে পারেন কিন্তু একটু কষ্ট করে দাঁড়িয়ে না থেকে। মিস্টার অশোক সাহা। ধন্যবাদ। আমি ভাবছিলাম একটা বিষয়ে, নারী সংরক্ষিত আসন, পুরুষ সংরক্ষিত আসন, এই কথাটা আমাদের জীবনে আমরা কখনো পাবো না। খেয়াল করে দেখেন, অর্থাৎ শাসনটা হলো পুরুষের হাতে, এই কারণেই নারীদেরকে সংরক্ষিত আসন দিতে হয়। সেই দিনের অপেক্ষায় আছি, কোনো সংরক্ষণের প্রয়োজন নেই। প্রত্যেকটা সিটে নারী পুরুষ যে কেউ ইচ্ছা করলে দাঁড়াবে। আমাদের সমাজ সব কিছুকে সুন্দর, সহজ, সাবলীলভাবে নেবে পুরুষ প্রার্থীকে দেওয়ার জন্য যে মনন সেরকম। কিন্তু দেশের বিদ্যমান বাস্তবতায় দুটো বিষয় এখন আছে, একটা হলো সংরক্ষণ আর একটা হলো ডাইরেক্ট। এবং এইভাবে কিছুদিন চলবে যতক্ষণ না আমাদের সমাজ সবাইকে সমানভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত না হয়। এখানে একটা রাজনৈতিক বিষয় আছে, সাংস্কৃতিক বিষয় আছে, সামাজিক বিষয় আছে। ফলে আমরা মনে করি যে দুটো বিষয় সাইমালটেনিয়াসলি চলবে, ডাইরেক্ট ইলেকশন এবং সংরক্ষণ। হ্যাঁ, এবং সেটা যেভাবে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত হয় ওইভাবে চলবে। একটা দিন হয়তো আসবে আমাদের নারী পুরুষ 300 সিটে 300 নারী দাঁড়াবে, এবং নারী পুরুষ সবাই মিলে সমান বিবেচনা নিয়ে কোনো মনে বৈষম্য না রেখে সবাইকে ভোট দেবে। আমরা সেদিনের অপেক্ষায় আছি। আরেকটা বিষয় হলো রাজনৈতিক আনুগত্য এবং পরিবার। আমার কাছে মনে হচ্ছে আমি এমপি, আমার ছেলে এমপি, ছেলের ছেলে এমপি, এটা হলো এক ধরনের একটা পলিটিক্যাল ফ্রাঙ্কেনস্টাইন, অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ফল। আমি নিজেই ঠিক করে রেখেছি আমি রিটায়ার করব, আমার ছেলে হবে, অন্য কারো ছেলে না। এবং আমাদের দেশে দীর্ঘকালের অগণতান্ত্রিক যেই জীবন ব্যবস্থা চলে আসছে, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন চলে আসতেছে, আরো নানা রকমের কতগুলো দুর্বল ইভেন্ট আছে আমাদের পলিটিক্সে। সেই কারণে আজ পারিবারিক আনুগত্য, ব্যক্তির আনুগত্য, ইভেন নমিনেশন বেচা কেনা, বহু কিছু এখন চলছে। চট্টগ্রাম বিভাগে আমাদের পার্টির কথা বলছেন, আমাদের পার্টিতে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রেও কতগুলো নিয়মে চলি। আমরা ভোটাভুটি করে গণতান্ত্রিকভাবে করি, তবে তুলনামূলক বিচারে তরুণ নেতৃত্ব আমাদের পার্টিতে বাড়ছে, তবে আকাঙ্ক্ষা অনুযায়ী কম। এটা 10% 20% বেশি না আমাদের পার্টিতে। ধন্যবাদ। আশা করি বাড়বে সামনে। ধন্যবাদ। মিস্টার রুমি। ধন্যবাদ। প্রথমত বলে রাখি, আমাদের তো কেন্দ্রীয় কমিটিটা অনেক ছোট আকারে হয়। আমাদের চট্টগ্রাম বিভাগে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হচ্ছে 3 জন। তার মধ্যে একজনের বয়স হচ্ছে তরুণদের সংখ্যার মধ্যে পড়ে, আরেকজন হচ্ছে তরুণ এবং এর মাঝামাঝি, আরেকজন হচ্ছে আমি নিজে। তো আমরা যখন প্রথম দল শুরু করেছিলাম, আমাদের দলকে বলা হয়তো আন্ডার 25। আমরা ছিলাম সিনিয়র, আমাদের বয়স যখন 25। তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে নতুন তরুণ নেতৃত্বকে
দলের মধ্যে নিয়ে আসা, সেটা আপনারা আরো সামনে আরো প্রতিফলন এটা দেখবেন। এবং সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে প্রথমত আমরা চাই 100টি আসন থাক এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমেই হোক। শুধু সেটা নয়, সাধারণ যে হয় আরো 300 আসন, সেখান থেকেও যেন নারীদের অংশগ্রহণটা বাড়ানো যায় দলের মধ্যে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার ব্যাপার। আরেকটা বিষয় আপনি একটু মনে রাখবেন, গত 15 বছরে আসলে বাংলাদেশে নারীদের রাজনীতি করাটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের একটা ছাত্র নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে যখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, এক পর্যায়ে সাবেক ছাত্রলীগের একজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তার নাম ধরে, বেনজির এই মেয়েটার নাম, বলছে ছাত্রলীগের ছেলেরা কি নপুংসক হয়ে গেছে কিনা, এই মেয়েটা এখন রেপড হয় নাই। এই ছিল গত 15 বছরের বাংলাদেশের অবস্থা। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন একবার ভিসির বিরুদ্ধে আন্দোলনের সময় মেয়েদেরকে ঘেরাও করে কিভাবে মোটরসাইকেল দিয়ে বহর দিয়ে খুব অশ্রাব্য ভাষায় কথা বলছিল, এবং অনেক চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম। যার ফলে ওই সময় নারী নেতৃত্বের ক্ষেত্রে একটা ব্যাপক, নারীরা রাজনীতিতে আসার ক্ষেত্রে অনেক ইনসিকিউর ফিল করছিল। আমরা আশা করি এখন এসে এই বাদটুকু, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই অভ্যুত্থান, এই বাদ অনেকটুকু কেটে দিয়েছে। সামনের দিনে আমরা এই আশাটা করি যে নারীদের নেতৃত্বটা, আমাদের টার্গেট হচ্ছে নারী পুরুষ 50-50-তে নিয়ে আসে, কিন্তু এটা বাকিটুকু নির্ভর করবে অংশগ্রহণ এবং দলের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। শেষ কথা যেটা, মানে উত্তরাধিকার, যখনই রাজনীতিতে উত্তরাধিকার ঢুকে, বুঝবেন সেখানে জনপ্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ থাকে না। তার মানে সেখানে গণতান্ত্রিক চর্চাটা ব্যাহত হয়। অভ্যুত্থান আসলে এই সমস্ত কিছুকে ডিনাউন্স করে। আমরা মনে করি দলের নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, সমস্ত কিছু জনগণের ভোটে কিংবা তাদের অংশগ্রহণে, দলের কর্মীদের অংশগ্রহণেই নেতৃত্ব হবে, তার কাজের ভিত্তিতে, মূল্যায়নের ভিত্তিতে, কোনো পারিবারিক উত্তরাধিকার ভিত্তিতে না। এটা হওয়ার সাথে সাথে আসলে গণতন্ত্র থাকে না। দলে গণতন্ত্র না থাকলে ওই দল আবার রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র চর্চা করতে পারে না, বা গণতন্ত্রের ক্ষেত্রে তারা বিকশিত করতে পারে না। ধন্যবাদ। মিস্টার শাহজাহান চৌধুরী। আপনাকে অনেক শুকরিয়া, অনেকের বক্তব্য শুনলাম। আসলে আমরা নারী এবং তরুণ, এই ব্যাপারে আমাদের প্রথম হচ্ছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত পুরাতন একটি দল, প্রায় 83 বছরের। আপনারা দেখবেন আমাদের নারীর অংশগ্রহণ চট্টগ্রাম বিভাগে, আমাদের কেন্দ্রীয় মজলিসের শোরায় আমরা পুরুষ যা আছি, আমাদের নারীরা, মহিলারা, আমাদের মারাও প্রায় এই চট্টগ্রাম, এই টোটাল বিভাগের মধ্যে প্রায় 7 জনের মতো সরাসরি ভোটে নির্বাচিত হয়। এরপরে হচ্ছে নারী এবং তরুণদের ব্যাপারে জামাত ইসলামী আমরা এই পর্যন্ত যে বক্তব্য এবং আমাদের অংশগ্রহণ, সেটার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। 1991 সালে আমি প্রথম যখন এমপি হয়, তখন আমার বয়স মাত্র 34 বছর। এই 34 বছর, এবং আমার পাশে চকরিয়ার যিনি ছিলেন এনামুল হক মঞ্জু ভাই, ওনার বয়স ছিল তখন মাত্র 35 বছর। আমরা দুইজনে এইভাবে। তো জামাত ইসলামীতে 91 থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা নমিনেশন, আমরা যোগ্যতার ভিত্তিতেই আমাদের এখানে নমিনেশন দেওয়া হয়, ক্যান্ডিডেট করা হয়। এখানে কোনো পারিবারিক পরিচয় দিয়ে হয় না, যোগ্যতার ভিত্তিতেই করা হয়। এইবারও দেখবেন আমরা 294টা পার্লামেন্ট আসনে নমিনেশনের ব্যাপারে নাম ঘোষণা করেছে। সেখানে দেখবেন আজকের পত্রিকায় আমার দেশে তরুণদের ব্যাপারে দেখবেন যে 294 মধ্যে প্রায় 30 থেকে 35, আরো বেশি হবে, তরুণদের সংখ্যাটা সবচেয়ে বেশি। এরপরে পরবর্তীতে পার্টির নেতৃত্ব, পারিবারিক, আপনি দেখেন আমাদের আমির জামাত ছিল প্রফেসর গোলাম আজম সাহেব, ওনার ছেলে কিন্তু আমির হয় নাই, ওনার পরিবারের কেউ কেন্দ্রীয় নেতাতে হয় নাই, হয়েছেন মৌলানা মতিউর রহমান নিজামী। এর পরবর্তী পর্যায়ে মৌলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার ছিল, অত্যন্ত যোগ্য ছিল, কিন্তু ওনার ছেলে আমির হয় নাই, হয়েছেন জনাব মরহুম মকবুল আহমদ সাহেব। ওনার সাথে নিজামী সাহেবের সম্পর্ক কিছুই নাই, পারিবারিকও নাই, ডিস্ট্রিক্টগতও নাই, তারপরে বংশীয়ভাবে তো নাই।
এর পরবর্তী পর্যায়ে আমাদের আমির হলেন বর্তমানে ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি সিলেটের, উনিও মকবুল সাহেবের কোনো পারিবারিক কেউ না। এর পরবর্তী পর্যায়ে আমাদের কেন্দ্রীয় শুরাতে নারীদের অংশগ্রহণ। আমরা আমাদের বর্তমানে বাংলাদেশ, আমরা তো একটা আদর্শের ভিত্তিতে রাজনীতি করি। আমাদের যেই আদর্শটা সেটা হলো যে ইসলাম এবং কোরআন, নারী এবং পুরুষদের যেই অধিকার, আমার মনে হয় পৃথিবীতে কোথাও এটা এইরকম ইসলামের সৌন্দর্য, নারী এবং পুরুষের যেই অধিকারের ব্যাপারে যেই ডিক্লারেশন, সম্পত্তির ভাগ থেকে শুরু করে রাজনৈতিক অংশগ্রহণ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, সাথে উনি ওনার স্ত্রীকেও যুদ্ধের মধ্যে নিয়ে গিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা কিভাবে অংশগ্রহণ করেছে ইতিহাস তারই সাক্ষী। এই জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমরা একটা আদর্শের ভিত্তিতে, আমাদের এখানে পারিবারিক ভাবে উত্তরাধিকার নেই। এরপরে আমরা তরুণদের, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রায় যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিল, জেলা পর্যায়ে ছিল, এরাই এখন জামাত ইসলামীকে পরিচালনা করছেন। এবং জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শুরার সদস্য, যেখানে আমরা 296 জন আছি, সেইখানে দেখবেন অর্ধেকেরই বেশি তরুণ আপনারা পত্রপত্রিকায় দেখতে পাবেন। তো এই জন্য আসলে এখন আমাদের যেই বিষয়টা সেটা হলো যে আমরা তো বিশ্বের সাথে তাল মেলাবো, এটা অবশ্যই ঠিক, কিন্তু একটা আদর্শ আমাদের থাকতে হবে। আমাদের এই দেশের আমরা নারী পুরুষ সমানভাবে আমরা সবকিছুতে তাদের অধিকার প্রতিষ্ঠা করব। তরুণদেরও এখানে অংশগ্রহণ দরকার, আবার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরও অংশগ্রহণ করার দরকার। এটার একটা ভারসাম্যের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমি আরেকটা বিষয় আপনাকে একটু তুলে ধরতে চাই, সেটা হলো যে আমাদের ব্যাপারে মানুষেরা মনে করে যে আমাদের মধ্যে নারীদের অংশগ্রহণ, 1991 সালে 2 জন আমাদের নারী এমপি ছিলেন, এরপরে সংরক্ষিত আসনে ছিলেন, সরাসরি ভোটে না। এর পরবর্তী পর্যায়ে 2001 সালেও আমাদের 2 জন ছিল। এরপরে আমরা যখন সংরক্ষিত আসনে সংখ্যাই কম ছিলাম, তখন 1 জন পাইছি। এই চট্টগ্রাম মহানগরীতে 41টা ওয়ার্ড, এখানে 14টা মহিলাদের সরাসরি ভোটে মহিলা সদস্য আছে। প্রত্যেকটা উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হয়। যেমন আমাদের এখানে গত নির্বাচনে আমাদের 2 জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে, সম্মানিত মেয়র সাহেব আছেন। এইখানে আমাদের চট্টগ্রামে এমন সারা দেশেই নারীদের নেতৃত্ব যেভাবে করে অগ্রসর হচ্ছে, আমরা, আমার মনে হয় এইখানে শুধু সংরক্ষিত মহিলা আসেন না, আমাদের আপনাদের যেটা আগামী দিনে 100 নারী নির্বাচনের ব্যাপারে আমাদের জামাত ইসলামের বক্তব্য স্পষ্টভাবে কমিশনে আমরা দিয়েছি, এবং আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি নারীদের অংশগ্রহণ, সরাসরি ভোট, সংরক্ষিত আসন, এই ব্যাপারে ক্লিয়ার কাট আমাদের বক্তব্য হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার মনির স্বপন দেওয়ান। যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমাদের মেয়র মহোদয় সাদাত ভাই এটা বলেছেন, আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না। তবে আমার ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ বা আলোচনার ইচ্ছে হচ্ছে, আমি তাই সেই জন্য আমি বলছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের নারীর প্রতিনিধিত্ব কিন্তু বেশ এটা তুলনামূলকভাবে বেড়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের গ্রাম প্রধান বহু মহিলা আছেন, এবং এটা পারিবারিক সূত্রে বা অতিজগত কোনো কিছুর সূত্রে নয়, এরা মানুষের পছন্দের দ্বারা এই গ্রামের এই কারবারিগুলো নেতৃত্ব দিচ্ছেন। নাম্বার 1, বহু হেডম্যান আছেন মহিলা, এবং এক্ষেত্রে আমাদের সার্কেল চিফ রাজা দেবাশিস রায় বেশ মহিলাদেরকে এগুলিতে একটা ভূমিকা রাখার জন্য খুব এনকারেজ করেন। তো সুতরাং সবকিছু মিলে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের উপর কিন্তু নির্ভর করছে একটা পশ্চাৎপদ বলেন বা একটা শ্রেণীকে বলেন পিক আপ করার জন্য। এটাই হচ্ছে বাস্তব। তো আজকে বাংলাদেশের যে একটা পট পরিবর্তন ঘটলো, এই পট পরিবর্তনের ক্ষেত্রে দিস ইজ দ্য হাই টাইম, আমি বলবো যে একটা স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে আমূল একটা পরিবর্তনের একটা বড় রকমের সুযোগ, যেটা আমরা সকলে মিলে কিন্তু বাংলাদেশকে একটি অন্যদিকে একটু মোড় ঘুরিয়ে দিতে পারি। এটা শুধুই একটি আমাদের
সদিচ্ছা মাত্র আমরা চেষ্টা করলেই পারবো। তো সুতরাং কালেকটিভ লিডারশিপটাই হচ্ছে বেস্ট, সম্মিলিতভাবে। এটা যদি উদাহরণ দিই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান পরাজিত হওয়ার পরে ওই জাপানের এই আজকে এত উন্নত জাতিতে পরিণত হওয়ার পিছনে কিন্তু বড় রকমের ইতিহাস আছে। তাদের মধ্যে একটা বড় রকমের আমূল পরিবর্তনের ক্ষেত্রে এই সম্রাটের একটা উপলব্ধির বিষয় ছিল। এই কারণে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানে সেখানে কালেকটিভ লিডারশিপ গড়ে তোলার জন্য ছাত্রদেরকে যে সমস্ত স্কুলে পড়ার করা হতো, কেউ কোনোদিন নিজস্ব গাড়িতে কিন্তু স্কুলে যেতে পারতো না। আমাদের ঢাকাতে কিন্তু সবাই যার যার নিজস্ব গাড়ি, যাদের পয়সাওয়ালা ছেলে পেলে তারা সব কিন্তু নিজস্ব গাড়িতে যায়। কিন্তু জাপানে বড় বড় শিল্পপতির ছেলে ওই স্কুলে নিজস্ব গাড়িতে চলে যেতে পারত, সাধারণ সবাই বাসে করে স্কুল বাসে চলে যেত। এবং লিডারশিপের মধ্যে ক্যাপ্টেন ক্লাসে প্রতি মাসে মাসে বদল করতে হতো, যাতে কোনো কিছু পারমানেন্ট না হয়, লিডারশিপ কোয়ালিটিটা গড়ে ওঠে মতো। আমি একটু বলি, তৃতীয়ত জাপানের যে একটা পরিশ্রমী জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কুলে মাস্টাররা যাহা কিছু রান্না করতে হতো, স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সবাই কিন্তু ছাত্র মাস্টার মিলেই করতো। তা আমি সেই জন্য আমি মনে করি যে আজকে গোটা সমাজের মধ্যে একটি পরিবর্তনের ক্ষেত্রে একটা উদ্যোগ যদি সম্মিলিতভাবে যদি রাষ্ট্র পরিকল্পনাকারীরা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি সম্মিলিতভাবে করেন, আমি মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে। তার কারণটা আমি বলি যে, যেমন আজকে আমরা এখানে যারা আছি, আমরা এরকম হব না কেন? আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, বইয়ের মধ্যে আমাদের মাস্টাররা অকিক নিয়ম শিখেছে কি জানেন? এক সের দুধের সাথে 1 পোয়া পানি মেশালে এত টাকা বিক্রি করলে এত লাভ হয়। 10 সের দুধের সাথে কত পানি মেশালে এত টাকা লাভ হইবে। প্রথমেই ফাঁকিবাজি। হ্যাঁ, আর আমাদের যারা কবিতা শিখেছে, ধান খেয়েছি বুলবুলিয়া ধান খেয়েছে, খাজনা দিব কিসে? তো এই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা, হ্যাঁ, আমরা যতটুকু না করি, ইন্ডাস্ট্রিজ যারা আছেন, শিল্পপতি, তারা যে ফাঁকিটা করে, হ্যাঁ, যেটার জন্য আমাদের রাজস্ব ক্ষতি হয়। মিস্টার মনীষপন দেওয়ার, আমি আবার আপনার কাছে পরে আসবো। থ্যাংক ইউ। আপনার খুবই ইন্টারেস্টিং অবজারভেশন, এগুলো আপনি মাথায় রাখেন, ফাঁকে ফাঁকে আপনি নিশ্চয়ই বলতে চান। মিস্টার হাসান আরিফ। ধন্যবাদ। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তো প্রথমেই আমাদের পার্টির পজিশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল স্পেকট্রামটা খেয়াল করেন, তাহলে দেখবেন হচ্ছে মাঝখানে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, এটার ব্যাপারে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির বেশিরভাগের খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই। গণ অভ্যুত্থানের আগের একটা বাংলাদেশ, পরের একটা বাংলাদেশের ভিতর যে সুস্পষ্ট পার্থক্য থাকা দরকার, এটার ব্যাপারে কোনো গ্রাউন্ড ব্রেকিং ওনাদের গবেষণাও নাই। এবং এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ভালো বুঝবেন বলে আমি মনে করি যখন যুবক অথবা তরুণদের যুবক এবং নারীদের ব্যাপারে ওনাদের পজিশনগুলো আপনারা খেয়াল করেন। যেমন আমরা পার্টিগতভাবে পজিশনে নিয়েছি হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম, ইলেকটোরাল সিস্টেমে এমনিতে যেভাবে ইলেক্টেড হচ্ছে, ওখানে তো পুরুষদের সাথে চাইলে নারীরা অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমাদের নারীরা যেহেতু ওভারঅল যে জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীর যে হিসাব ওইদিকে পিছিয়ে থাকে, ওই জন্য সংরক্ষিত আসনে যে 50টা আসন, ওই 50টা আসনও যাতে 100টাতে বাড়ানো হয় এবং ওই 100টা আসনে যাতে নারীরা জিতে আসে, কোনো ধরনের পলিটিক্যাল পার্টির লেজুর হয়ে না আসে, এটার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদের সুস্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে আজকালকার যে পজিশনগুলো আমরা পলিটিক্যাল পার্টিগুলো থেকে দেখতেছি, এগুলা কোনোটাই প্রো ইউথ না। আপনারা খেয়াল করলে দেখবেন এনসিপি আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং একটা মডেল আমরা সামনে এনেছি, যে আমাদের দলটাকে আমরা কিভাবে পরিচালিত করব, এবং এটার জন্য আমরা ব্যাংকিং সিস্টেম, বিকাশ ইত্যাদি ইত্যাদি আমরা সামনে এনেছি। সামনে আনার মাধ্যমে আমরা একটা জিনিস দেখিয়ে দিতে চেয়েছি, সেটা হচ্ছে তরুণদের যে সাপোর্ট, এটা আমরা চাই। কিভাবে চাই? যে আমরা একটা নতুন দল ফর্ম করেছি, এই নতুন দলটার ইকোনমিক্যাল পুরোটা বাস্তবতা হয়তো আমরা এখনো ইগনোর করতে পারতেছি না,
কিন্তু যতটুকু সম্ভব আমরা বলতে চাচ্ছি আমরা একটা স্বচ্ছ হিসেবের ভিতর দিয়ে দলটা পরিচালিত করতে চাচ্ছি। একটা দেশের স্বার্থ যেখানে জড়িত, একটা পলিটিক্যাল পার্টির কাজই হচ্ছে ফিউচারে পলিসিগুলো মেক করা, আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক এগুলো দেখভাল করা, অন্যান্য দেশের সাথে আমাদের যে কি সম্পর্ক হবে, ইন্টারন্যাশনাল যে ইস্যুস গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের অবস্থা কি হবে এগুলো ডিল করা। আপনারা খেয়াল করলে দেখবেন ও বেশিরভাগ পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এগুলো খুব একটা শিওর না, প্রত্যেকে টাকা পয়সা আসতেছে, বড় বড় প্রোগ্রাম গুলো কিভাবে হচ্ছে, কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট গুলো কিভাবে লিডারশিপ পর্যায়ে উন্নীত হচ্ছে, ওনাদের ট্রেনিং প্রসিডিওর কি ইত্যাদি ইত্যাদি ব্যাপারে কোনো ধরনের পর্যালোচনা ওনাদের ভিতরে আপনারা খুব একটা দেখবেন না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নারীদের ব্যাপারেও যেভাবে ইস্যুস গুলোরে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এবং তরুণদের ব্যাপারেও আমরা শতভাগ ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, এবং এদিক দিয়া পারিবারিক মূল্যায়নের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাপারটা আমরা সরাসরি নেপোটিজম হিসেবে দেখি। একটা ফাংশনিং ডেমোক্রেসির জন্য আমরা মনে করি নেপোটিজম অনেক বড় একটা কনস্পিরেসির মতো একটা ব্যাপার। কোন একটা ফাংশনিং ডেমোক্রেসিতে যখন পারিবারিক ভ্যালুস গুলা দিয়া অথবা পারিবারিক যে লিনিয়েজ এটা দিয়ে যখন জাজ করা হয় একজনকে পোস্ট দেওয়ার জন্য, এমপি ক্যান্ডিডেট করার জন্য অথবা অন্য কিছু করার জন্য, আমরা মনে করি এটা একটা ভালো বা সরকার পরিচালনার পদ্ধতি হতে পারে না, ভালো দল পরিচালনার পদ্ধতি হতে পারে না। এবং এই কাজগুলোতে সবচাইতে বেশি মূল্যায়ন করা দরকার একজন ব্যক্তির পলিটিক্যাল কাজে পার্টিসিপেশনকে, একজন ব্যক্তির উনি যেভাবে ওনার পলিটিক্যাল মুভমেন্টটাকে পরিচালিত করতেছেন, অর্গানাইজিং স্কিল যেভাবে উনি দেখাইতে পারতেছেন ওইটার ভিত্তিতে। ধন্যবাদ। এবং যেটা দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে অনুপাতের ব্যাপারটা। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরাই একমাত্র মনে হয় বাংলাদেশের দল যেখানে তরুণদের নিয়ে এবং নারীদের নিয়ে দল, যেখানে ক্লাসিক্যাল যে অর্থে বয়সকে হিসাব ধরা হয় ওইখানে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো ইস্যুস আমরা ডিল করি নাই। ফলে আমরা মনে করি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পলিটিক্সটা করা দরকার, আমাদের যে বাংলাদেশ 2টা করা দরকার, সেকেন্ড রিপাবলিক করা দরকার, ওইখানে নারী এবং যুবকদের প্রাধান্য দিয়ে অথবা ওনাদের যে ইস্যুস গুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করে ফিউচার বাংলাদেশের যে পলিটিক্স যে পলিসি এগুলোকে শেপ করা দরকার। ধন্যবাদ। আমি যারা পেছনে দাঁড়িয়ে আছেন সামনে দুপাশেই মাঝখানে কিছু আসন খালি আছে, বসতে পারেন আপনারা। আর আপনাদের প্রত্যেকের কাছে সম্ভবত একটা করে ফর্ম দেয়া আছে, সার্ভে ফর্ম। অনুষ্ঠান এগুতে থাকলে আস্তে আস্তে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই ফর্মটি ফিল আপ করে দেওয়ার জন্য। এটা আমাদের গবেষণা কাজে সহায়তা করবে, যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তাতে এটা সহায়তা করবে। সো আপনারা ধীরে ধীরে সামনের দিকে যত আলোচনা এগোবে, একটু শেষের দিকে হলে ভালো হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার থাকবে। আমি খুব বেশি আর 2 রাউন্ড আমার প্রশ্ন, তারপরে আপনাদের কাছে আমি যাব। এই রাউন্ডে আমার বেশ কিছু প্রশ্ন একসঙ্গে করি সময় বাঁচাবার জন্য। সব প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে না, যেটুকু আপনারা দেওয়া দরকার সেটুকু মনে করবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকের জন্যই 2 মিনিট করে সময় থাকবে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক, পরিবার বা অর্থনৈতিক সংস্থান না থাকা নারী ও তরুণদের জন্য আপনার দল কি ধরনের স্থায়ী সহযোগিতা বা প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করেছে? পরের প্রশ্ন হচ্ছে যে সকল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কন্টেন্ট বা সাইবার অপপ্রচার বেড়েই চলেছে। আমরা দেখি নানা রকমের প্রোপাগান্ডা, অপপ্রচার এগুলো চলছে। এই ধরনের অনলাইনে হেনস্থা বিশেষ করে নারী নেতৃত্বের বিরুদ্ধে একটু বেশি দেখা যাচ্ছে। এই হেনস্থা থেকে রক্ষা করতে আপনাদের দলের কি কোনো নির্দিষ্ট ব্যবস্থা আছে কিনা? এরপরের প্রশ্ন হচ্ছে যে যৌন হয়রানির, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করলে নারীদের অনেক সময় আমরা দেখি যে চুপ করিয়ে দেওয়া হয় বা বিশ্বাস করা হয় না তাদের কথা। এই বাস্তবতায় আপনার দলের মধ্যে কোনো নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত বা শাস্তির পদ্ধতি আছে কিনা? তারপরের প্রশ্ন হচ্ছে যে নারী সদস্যদের প্রায়শই আমরা দেখতে পাই দলীয় নারী শাখায় সীমাবদ্ধ রাখা হয়। প্রত্যেক দলের এই মহিলা দল, মহিলা লীগ এরকম সংগঠন আছে, তার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, কিন্তু মূল দলের নীতি নির্ধারণী ফোরামে নারী নেতৃত্বের আধিক্যটা কখন আমরা দেখতে পাবো? এবং এই পর্যায়ের শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার দলের ভেতরে কি তরুণদের নেতৃত্ব আনবার জন্য কোনো কোটা নির্ভর বা দ্রুত উন্নয়নের প্রক্রিয়া চালু আছে কিনা? থাকলে সেটা কি ধরনের? ডক্টর শাহাদাত হোসেন। প্রথমে আপনি যে কথাটি বলেছেন যে আমাদের যারা অসচ্ছল আমাদের কর্মীরা আছে, সেটা নারী এবং যুবক হতে পারে, তো তাদের জন্য আমরা প্রশিক্ষণমূলক কি কর্মসূচি রেখেছি। আপনারা জানেন যে আমাদের 1999 সালে আমাদের জনাব তারেক রহমান সাহেব একটি সংগঠন করেছিলেন, যেটা এখনো আছে, যেটা হচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশন।
এবং সেটার কিন্তু প্রতিপাদ্য যে চারটি কথা, চারটি সেন্টেন্স, যে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশের স্বনির্ভরতা। এবং সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কাজগুলো উনি করতে পারেননি, সেই কাজগুলো করার জন্য এবং আমাদের এই যে যুবকদেরকে, নারীদেরকে স্বনির্ভর করার জন্য মূলত এই ফাউন্ডেশনটি উনি তৈরি করেছেন, যার মাধ্যমে কিন্তু আমরা অসচ্ছল পরিবার এবং অসচ্ছল আমাদের কর্মী, ইভেন আমাদের দলীয় কর্মীর বাইরেও যারা অসচ্ছল আছে তাদেরকে আমরা সচ্ছল করার আমরা কাজ করছি। এবং সেখানে আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু পেশাভিত্তিক এই সংগঠনটি, সেখানে ডাক্তাররা আছেন, ডাক্তাররা বিভিন্ন হসপিটালে তারা সেখানে তাদের সেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি তাদেরকে সেখানে স্বনির্ভর করছেন, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কৃষিবিদরা আছে, এগ্রিকালচারিস্ট, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের প্রফেসররা আছেন, বিভিন্ন শিক্ষকরা আছেন, এবং সাম্প্রতিক সময়ে আমরা কিছু লয়ার্সকে আমরা ইনক্লুড করেছি। কারণ আমি মনে করি যে আমাদের এটা কিন্তু অনেক আজকে প্রায় 25 বছর ধরে এটা চলছে। তো এটা গেল একটা। আর সেকেন্ড, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে, সেটা আসলে আমাদের, আপনারা দেখেন যে আমাদের বিভিন্ন মিডিয়া সেলের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের আমাদের কিন্তু আগের থেকে G9 নামে একটি সংগঠন আমরা করেছি, এবং যেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দোজ আর ট্যালেন্টেড পার্সোনালিটিস আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি দীর্ঘদিন ধরে। আর যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আমরা শাস্তির বিধান রেখেছি কিনা, অবশ্যই যে আমরা কোনো ধরনের এই ধরনের যদি কারা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে কোনো নারীকে, কাউকে যদি এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলি করা হয়, পার্টির সেটা শাস্তির বিধান রেখেছে এবং যে কোনো সময় তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আরেকটি কথা আপনি যেটা বলছেন যে শুধুমাত্র নারীদেরকে আমরা শুধুমাত্র দলীয়, তাদের মহিলা দল কিংবা এটাতে আমরা তাদেরকে কনফাইন্ড রেখেছে কিনা, তো সো দ্যাট আমরা যেটা মনে করি সেটা নয়। আমরা আমাদের ইভেন চট্টগ্রাম মহানগরে, আমি তো দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক ছিলাম, গত 16 বছরে আমি 7 বছর সাধারণ সম্পাদক ছিলাম, 9 বছর আমি সভাপতি ছিলাম। সো দ্যাট আমি নিজেই কমিটিগুলোতে দেখেছি যে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু বিভিন্ন পোস্ট তারা হোল্ড করেছে, এবং আমরা সেটা ট্রাই করেছি যে 30% যে একটা কোটা আমাদের মধ্যে আছে তাদেরকে আমরা মূল দলে সেটাকে ইনক্লুড করতে আমরা চেষ্টা করেছি। সোফার আমার মনে হয় আমরা আমাদের একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আমাদের দলের যিনি চেয়ারম্যান, উনি কিন্তু অনেকেই হয়তো ওনার ব্যাপারে জানে না, কিন্তু 80-র দশকে আমরা ছাত্র রাজনীতি যারা করে উঠে এসেছি, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ছিলাম 86-87 থেকে 90 সালে আমি ডাক্তার হয়েছি। কাজে আমি দেখেছি যে কিভাবে লড়াই করে একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে আসে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে লড়াই করতে 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 একটি ছাত্র সংগঠনকে কিভাবে জনপ্রিয় করে তুলেছিল সে 80-র দশকে। যে ছাত্র দলের যে নেতারা আজকে দলের বিভিন্ন পর্যায়ে এসে তারা নেতৃত্ব দিচ্ছেন, এবং এই নারী কিন্তু তার এই যে আপসীন নেতৃত্বের কারণে, সেটা ইতিহাস অনেকে হয়তো আজকে জানে না, 86-তে কারা বেইমানি করেছে, 88-তে কারা বেইমানি করেছে, এরপরে গিয়ে এই নেত্রীর কারণেই সেদিন কিন্তু উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছে এবং সেখানে করেছে। এবং আরেকটি কথা আমি বলি, -2 ফর্মুলা যখন হয়েছে, এই নেত্রী কিন্তু সেদিন দাঁড়িয়ে গিয়েছিল, না কিন্তু -2 ফর্মুলা হয়ে যেত। আরেক নেত্রী কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন সেদিন, যেভাবে এবার পালিয়ে গেছেন, সেদিন কিন্তু উনি কিন্তু পালিয়ে যাননি। উনি বলেছিলেন, ধন্যবাদ, বাইরে আমার কোনো কিছু নেই, এই দেশের সূর্য সন্তানরাই যারা চিকিৎসা দিচ্ছে তারা আমার চিকিৎসা দিবে, বাইরের কোনো চিকিৎসকের আমার দরকার নেই। এবং -2 ফর্মুলা ওনার কারণে হয়নি। কাজে নারী বারবার জেগে উঠেছে বিএনপি থেকে, এবং আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে থেকে, ফ্রন্ট লাইনে থেকে সেটা নেতৃত্ব দিয়েছে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। জুবাইরুল হাসান আরিফ। প্রথমে একটা প্রশ্ন করা হয়েছে, স্থায়ী সহযোগিতার কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা আসলে আমাদের পলিসিগুলোকে ডেভেলপ করতেছি, কিন্তু আমাদের একটা কনসার্ন আছে যে আমরা পার্টিতে যারা অংশগ্রহণ করবে, ফুল টাইম অংশগ্রহণ করবে, ওনাদেরকে আমরা কোন ক্যাপাসিটিতে ইনকর্পোরেট করব। আর না হলে আপনারা জানেন বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার, এটা খুবই করাপ্টেড, খুবই বাজে। এখানে দেখা যায় অহরহ চাঁদাবাজির ঘটনা ঘটে, এখানে দেখা যায় টেন্ডারবাজির ঘটনা ঘটে, এবং হ্যান রকমের কোনো বাজে কালচার নাই বাংলাদেশের পলিটিক্যাল এরিয়ায়, যেটা প্র্যাকটিস হয় না। ফলে ওই জায়গা থেকে আমরা ইস্যুসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, এবং বাংলাদেশের পরবর্তী, বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ
সেকেন্ড রিপাবলিক বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, এই বাংলাদেশে যাতে এই ইস্যুসগুলোর ঠিকঠাক মতো ডিল করা যায় এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এটার জন্য আমরা আমাদের মতো করে আমরা পলিসি ডেভেলপ করতেছি এবং আশা করি আমরা এটাতে যদি আমরা সফল হইতে পারি, আমরা আমাদের দলের ভিতর যে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল অথবা ইন্টারনাল যে ইস্যুসগুলো আছে এগুলোকে আমরা খুব সুন্দরভাবেই কন্ট্রোলে রাখতে পারবো এবং আমাদের দলের ভিতর যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা আমরা এনশিওর করতে পারবো। আর একটা কথা আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি দিয়ে নানান ধরনের ইয়া করা হচ্ছে, শেমিং ইত্যাদির ইয়া করা হচ্ছে, এগুলাকে আমরা দলীয়ভাবেই আনএথিক্যাল হিসেবে দেখি। এগুলার ব্যাপারে তো আমরা আশা করব হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এখনো তো মানহানির মামলা অথবা ইত্যাদি ইয়া করা যায়, এগুলোর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা জানেন কিছুদিন আগেও অনলাইনে আমাদের বেশ কিছু নারী নেতৃবৃন্দ এ ধরনের হয়রানির শিকার হয়েছেন। আপনারা জানেন ডাক্তার তাসনিম জারা, ডাক্তার তাসনুবা জাভিন আপু, ওনারা নিজেরাই এগুলোর শিকার হয়েছেন। আমরা অনলাইনে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তো ফলে এগুলোর বিরুদ্ধে সবসময় আমাদের একটা পজিশন থাকবে এবং এগুলো অবশ্যই ধিক্কারজনক কাজ বলে আমরা মনে করি। সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে একটা কথা আসছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি হয় সেক্ষেত্রে আমাদের দলীয় পজিশন কি হইতে পারে। এই ধরনের যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমাদের গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রে এগুলোর ব্যাপারে আমাদের শৃঙ্খলা কমিটি নামে একটা কমিটি আমরা করেছি। এই শৃঙ্খলা কমিটির কাছে লিখিত অভিযোগ চাই, যিনি অভিযোগ করেন উনি অভিযোগ করেন, থ্যাংক ইউ। করার পরে হচ্ছে এটার প্রপার একটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পর যদি মনে হয় যে একজন ব্যক্তি স্পেসিফিক্যালি দোষী, সেক্ষেত্রে তার অবশ্যই সাংগঠনিক